সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং সুন্দর সুস্থ আছো। তো আজকে শিক্ষার্থীরা আমরা আলোচনা করব বাংলা লেকচার 2 নিয়ে। এর আগে আমাদের বাংলা প্রথম ক্লাসটা ইতিমধ্যেই শেষ হয়েছে। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন পদগুলো নিয়ে, বিভিন্ন শব্দের যে ক্লাসিফিকেশন, আমরা সেইগুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। তো তোমরা তোমাদের বইয়ের 51 পৃষ্ঠাতে চলে যাও। আমরা আমাদের বইয়ের ঠিক 51 পৃষ্ঠা থেকে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো তোমাদেরকে দেখো একই সাথে কিন্তু জিনিসগুলো পড়াচ্ছি। 51 পৃষ্ঠা না, খুব সম্ভবত তোমাদের হচ্ছে তোমরা সবাই চলে যাবে তোমাদের 52 পৃষ্ঠাতে, 53 পৃষ্ঠাতে, অর্থাৎ এই পরিচ্ছদ 18 থেকে ইনশাল্লাহ তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে শুরু হবে। ওকে, সো ঠিক আছে, ওকে ওকে। তো আসো আমরা একটু শুরু করি। তাহলে আমরা বিশেষ্য পদ নিয়ে প্রথমত একটু আলোচনা করব। তো সবাই একটু খাতায় হেডলাইন দিবা যে বিশেষ্য পদ। সো কনসেপ্টগুলো তোমাদেরকে আমরা জাস্ট ক্লাসে যদি বুঝাই দিই যে বিশেষ্য পদ জিনিসটা আসলে কি, বা বিশেষ্য পদের যে ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো পড়লে বুঝলে তোমাদের জন্য এগুলো অনেক ইজি হয়ে যাবে। তো কেমন ইজি হবে, তখন তোমরা বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো নিজেরা সলভ করতে পারবা এবং যে জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা নিজেরাও সলভ করতে পারবা। ওকে জি, অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস। ওকে, সো আশা করি সবাই ভালো আছো। তো ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো প্রথমত বিশেষ্য পদ 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে নামবাচক বিশেষ্য, এটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। তো আমরা একটা একটা করে একটু পড়বো। 2 নাম্বারটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। আর 3 নাম্বারটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক। 4 নাম্বারটা হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক। ওকে, এরপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর 6 নাম্বারটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। তো তোমরা তোমাদের বইটা একটু সাথে রাখবা। বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝাই দিব এবং প্রত্যেকটা লাইন বাই তোমাদেরকে পড়াই দিব। ওকে, সবই পড়ানো হবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, সব কিছু পড়ানো হবে। ঠিক আছে, তো এইবার আসো আমরা একটু চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য বলো? নামবাচক বিশেষ্য। এখন নামবাচক বিশেষ্য মানে কি? সহজ কথা, কোনো জিনিসের নামকে যদি বোঝায়। কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন আমি লিখলাম যে রহিম, করিম, সাদিয়া, জরিনা, যত নাম আছে। হ্যাঁ, আমি বললাম যে রবীন্দ্রনাথ, নজরুল, তো এরকম যত নাম আছে সেগুলোকে বলা হয় নামবাচক বিশেষ্য। আমি বললাম যে পদ্মা, মেঘনা, যমুনা, আমি বললাম হিমালয়, হিমালয় একটা পর্বতের নাম। ঠিক আছে, তো এরকম যত নাম আছে, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, কৃষ্ণচূড়া ফুল, এই নামগুলোকে বলা হয় কি? নামবাচক বিশেষ্য। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে নামবাচক বিশেষ্যের ভিতরে দেখো, নামবাচক বিশেষ্যের ভিতরে দেখা ব্যক্তির নাম হতে পারে, যেমন দেখো হাবিব, সজল, লতা, শম্পা। স্থানের নাম হতে পারে ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কালের নাম হতে পারে যেমন সোমবার, মঙ্গলবার, জানুয়ারি। সৃষ্টি নাম হতে পারে মানে যেগুলো কেউ একজন তৈরি করেছে, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছে, সঞ্চিতা, ইত্তেফাক, এটা কেউ না কেউ একজন তৈরি করেছে এই পত্রিকাটা। অপরাজয় বাংলা, এই ভাস্কর্যটাও কেউ না কেউ একজন তৈরি করেছে। অর্থাৎ সৃষ্টি নাম হচ্ছে যেগুলো মানুষজন সৃষ্টি করে, যেগুলো মানুষ কি করে? সৃষ্টি করে, সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে সৃষ্টি নাম। ওকে ওকে, এরপর আসো নাম্বার 2 আমরা একটু দেখি। নাম্বার 2 তে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা তারা কমপ্লিট একটা জাতিকে বুঝাবে। যেমন তুমি দেখো, আমি যদি বলি রহিম, করিম, এটা কিন্তু কোনো জাতি না। কিন্তু দেখো আমি যদি বলি ছেলে, এই ছেলে দ্বারা কিন্তু পুরো একটা ছেলে গোষ্ঠীকে বোঝায়। তো এরকম দেখো হতে পারে মানুষ, এটা কিন্তু জাতিবাচক। গরু, এরপর দেখো ছাগল, এরপর দেখো ফুল, এরপর দেখো ফল, এগুলো হচ্ছে কি? জাতিবাচক। ওকে, নদী, সাগর। কিন্তু দেখো আমি যদি বলি পদ্মা, এটা কিন্তু আবার নামবাচক। আমি যদি বলি মেঘনা, এটা কিন্তু নামবাচক। কিন্তু দেখো নদীবাচকটা কি হবে, অর্থাৎ নদীর কি হবে, এটা হচ্ছে জাতিবাচক। নাম্বার 3 সেটা হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক কি? মানে যেগুলো প্রাণহীন থাকে, কোনো বস্তু, যেমন ইট, লবণ, আকাশ, এগুলো কিন্তু একটা বস্তু। সুতরাং এটা কি? এটা হচ্ছে বস্তুবাচক। নাম্বার 4 এরপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তো সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে কি? ইংরেজিতে এটাকে বলে কালেকটিভ নাউন, মানে যেটা দ্বারা কোনো জিনিসের সমষ্টিকে বোঝায়। যেমন খেয়াল করে দেখো, হতে পারে যে দল, হতে পারে সভা, হতে পারে সমিতি, হতে পারে মিছিল। সেগুলো দ্বারা কিন্তু একটা কালেকটিভ নাউনকে বোঝায়, মানে এগুলো দ্বারা একটা সমষ্টিকে বোঝায়। এই জন্য এগুলোকে বলা হয় কি? এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি বিশেষ্য বলছ? সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমষ্টিবাচক বিশেষ্যের যে কনসেপ্ট। এরপর আসো 5 নম্বর হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন তুমি দেখো, আমি লিখলাম যে সুন্দর, এই সুন্দর কিন্তু একটা গুণ। এই সুন্দরের
গুণবাচক বিশেষ্য হচ্ছে কিন্তু সৌন্দর্য। সুন্দরের গুণবাচক বিশেষ্য কি? সৌন্দর্য। যেমন দেখো তরুণ, এখন তরুণের গুণবাচক বিশেষ্য কি বলতো? তরুণ এটার গুণবাচক বিশেষ্য কি? এটার গুণবাচক বিশেষ্য হচ্ছে কি? তারুণ্য। তো এগুলো চেনার তোমাদেরকে আমি একটা সহজ কৌশল বলি। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে গুণবাচক বিশেষ্যগুলোতে জফালা, ঝ, তা, এরপর হচ্ছে তয়, ভ এই প্রত্যয়গুলো যুক্ত থাকে। যেমন তুমি দেখো হতে পারে যে সৌন্দর্য, তো এখানে দেখো সৌন্দর্য, এখানে দেখো জ যুক্ত আছে। এরপর দেখো মানে এই যে দেখো জ যুক্ত আছে। আবার দেখো আমি যদি বলি তারুণ্য, এখানে দেখো শেষে কি আছে? জফালা যুক্ত আছে। দেখো কি যুক্ত আছে? জফালা। এরপর দেখো আমি যদি বলি যে মধুরতা, তো এখানে দেখো তো কি যুক্ত আছে? তা যুক্ত আছে। আবার দেখো আমি যদি বলি যে বীরত্ব, তো দেখো এখানে কি আছে? তয় বফালা যুক্ত আছে। তো এই সিম্বলগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। সেগুলো কি বলতো? সেগুলো গুণবাচক বিশেষ্য। সো এইখানে দেখো এগুলো কিন্তু কি? গুণবাচক বিশেষ্য, যেগুলো গুণের নাম। যেমন দেখো ধৈর্য, দীনতা, দেখো ধৈর্যের ভিতর আছে ঝ, দীনতার ভিতর আছে ত। এরপর হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্যগুলোর সহজ কৌশল বলি। সাধারণত অন প্রত্যয় দেওয়া থাকে, যেমন দেখো গমন, হ্যাঁ, যেমন এই যে দেখো শয়ন, ভোজন ইত্যাদি। এরপর আ প্রত্যয় যুক্ত থাকে, যেমন দেখো করা, এই যে আ যুক্ত আছে। পরানো, আনো যুক্ত থাকে, আনো, করানো, খাওয়ানো, পাঠানো, ঘুমানো, দেখানো ইত্যাদি। তো আমাকে একটু বলো তো বিশেষ্য পদগুলো ক্লিয়ার কিনা? অর্থাৎ 6 ধরনের যে বিশেষ্য পদ, এটা কি ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার? ছাত্রলীগ কি বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। ছাত্রলীগ জাতিবাচক বিশেষ্য। ওকে, বলো তো ক্লিয়ার কিনা? অর্থাৎ খুবই সিম্পল। ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে যেগুলোতে আ যুক্ত থাকে, অন যুক্ত থাকে, এরপর হচ্ছে কি আনো যুক্ত থাকে। এগুলো যখন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। সেটা কি? ক্রিয়াবাচক বিশেষ্য। ওকে, ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছ? ওকে, একদম ইজি এগুলো। মানে জাস্ট তুমি যখন নিজে নিজে পড়বা তখন তুমি পারবা। আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। সো নামবাচক বিশেষ্য হচ্ছে যেটা নামের নাম বুঝাবে। সেটা হতে পারে ব্যক্তির নাম, স্থানের নাম, কালের নাম, বা কারো কোনো জিনিস সৃষ্টি নাম। এরপর জাতিবাচক বিশেষ্য মানে যেটা দ্বারা একটা জাতিকে বুঝাবে, যেমন মানুষ, ছেলে, মেয়ে, বালিকা, মা, নদী, সাগর, পর্বত। আর বস্তুবাচকটা কি? যেটা দ্বারা কোনো জিনিস বস্তুকে বুঝাবে, ইট, পাথর, আকাশ, মাটি, পানি। সমষ্টিবাচক হচ্ছে যেটা দ্বারা সমষ্টি বুঝাবে, বহুবচন বুঝাবে, দল, মিছিল, জনতা, বাহিনী, ঝাঁক। গুণবাচকটা হচ্ছে গুণের নাম, সৌন্দর্য, তারুণ্য, বীরত্ব, মধুরতা। ক্রিয়াবাচকটা হচ্ছে ক্রিয়ার নাম, সাধারণত আ, অন, আনো, করানো, খাওয়ানো, দেখানো, করা, খাওয়া, দাওয়া। তারপর কি? পঠন, বোঝন, শয়ন, গমন, দর্শন। বুঝছো? এইবার বুঝছো? যারা প্রথমবার বুঝো নাই তারা এইবার কি জিনিসটা বুঝতে পারছো কিনা এবার বলো। যারা প্রথমবার বুঝো নাই তারা এইবার বুঝছো কিনা বলো তো। ছাত্রলীগ জাতিবাচক কেন? কারণ ছাত্রলীগ দ্বারা পুরো একটা জাতকে বুঝাচ্ছে। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না, বা নির্দিষ্ট কোনো একক নাম না। ওকে, ক্লিয়ার? এবার বলো তো ক্লিয়ার কিনা। বাংলা প্রথম পত্র পড়ানো হবে না তোমাদেরকে। আমাদের এই কোর্সে আমরা শুধু সেকেন্ড পেপারটা ভালো করে ক্লিয়ার করে দেবো। বাংলা প্রথম পত্র তোমরা গল্প টল্প পড়া, সৃজনশীল পড়া নিজেরা এগুলো আনসার করতে পারো, বাট সেকেন্ড পেপারটা তোমাদের অনেকের কাছে অনেক কঠিন। এইবার বলো ক্লিয়ার কিনা। অর্থাৎ সো এইবার বলো জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে চলো আমরা কিছু প্রশ্নের সমাধানে যাই। সো তোমরা প্রথম প্রশ্নটা একটু সলভ করো। এরকম যখন প্রশ্ন যখন কমেন্ট করবা তখন 1 2 লিখে এইভাবে কমেন্ট করবা, তাহলে আমি বুঝবো 1 এর ক, 2 এর খ। তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বুঝায় তাকে কি বলে? যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বুঝায় তাকে কি বলে? প্রথম প্রশ্নটা সবাই সলভ করো দ্রুত দ্রুত। তো আমি কিন্তু 2বার জিনিসটা রিপিট করেছি। জাতিবাচক আর সমষ্টিবাচকের গুলিয়ে যায়। আসো, খুব মানে ভালো প্রশ্ন করেছে। আমি তোমাদেরকে একটু এই প্রশ্নটার উত্তর দিই যে জাতিবাচক আর সমষ্টিবাচকের ভিতর গোলাবা কেন বাবা? দল, আচ্ছা বলো তো দল এটা কি কখনো জাতিবাচক হতে পারে? দল কি কোনো জাতের নাম? এটা কি কোনো জাত গঠন করে? না, তার মানে এটা সমষ্টিবাচক। আবার দেখো, ধরো আমি বললাম, একটু ভালো ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো আমি বললাম পর্বত। এখন পর্বত দ্বারা কিন্তু পর্বতকে ভাঙলে কিন্তু অনেকগুলো পর্বত পাও। দলকে ভাঙলে নির্দিষ্ট আর কোনো, পর্বতকে ভাঙলে তুমি পাও হিমালয় পর্বত, অল্পস পর্বত। কিন্তু দলকে ভাঙো এরকম নির্দিষ্ট একক কোনো নাম পাও না। তার মানে দল একটা জাত, যেটার আন্ডারে অনেকগুলো পর্বত আছে। দল কিন্তু কোনো জাত না যে এটার আন্ডারে অনেক কিছু আছে, এরকম না, তাই না? এরকম তো না। আবার দেখো, ধরো আমি বললাম জনতা। এখন তুমি খেয়াল করো জনতা, এখন জনতা কি কোনো জাতের নাম? জীবনেও না।
কিন্তু দেখো আমি যদি বলি বাবা, বাবা কিন্তু একটা জাতের নাম। আমি যদি বলি নদী, নদী কিন্তু একটা জাতের নাম, যেটাকে বিভাজন করলে অনেকগুলো আমি ক্ষুদ্র পদ্মা, মেঘনা এরকম নদী পাবো। তো আমার মনে হয় যে কনসেপ্টটা বুঝতে পারছো। যে বলছো যে বুঝো নাই, তোমরা যারা জাতিবাচক আর সমষ্টিবাচকের কনসেপ্টের ভিতরে ঝামেলা পাকাইছো, তারা বলো তো এটা কি এখন বুঝছো কিনা। ওকে, সো আসলে আমরা প্রথম প্রশ্নটা একটু সলভ করি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে নিচের যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নামকে বোঝায়, অবভিয়াসলি সেটা হচ্ছে কি বিশেষ্য পদ। 2 নম্বর প্রশ্ন সলভ করো, যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, খুবই ইম্পর্টেন্ট, কাজের নাম বোঝায় সেটাকে কি বলে বলো তো। একটু আগেই কিন্তু পড়ে আসছি, যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় সেটাকে কি বলে। সেটাকে কি বস্তু বিশেষ্য বলে, সমষ্টি বিশেষ্য বলে, তারপর হচ্ছে গুণ বিশেষ্য বলে, সেটাকে ক্রিয়া বিশেষ্য বলে। তো সেটাকে কি বলে আমাকে একটু বলো তো, সেটাকে কি বলে। তো যেটা দ্বারা কোনো, যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, যে বিশেষ্য দিয়ে কি বোঝায় কোনো কাজের নাম বোঝায়, সেটাকে অবশ্যই সেটাকে ক্রিয়া বিশেষ্য বলে। কারণ তোমাদের মনে আছে যে করছে ক্রিয়ার বিশেষ্য রূপ হতে পারে কি করানো, খাচ্ছে ক্রিয়ার বিশেষ্য রূপ হতে পারে ভোজন। তো তার মানে করার সাথে সম্পর্কিত হচ্ছে কাজ। ওকে, 3 নম্বর প্রশ্নটা সলভ করো, যে পদ্মা কোন জাতীয় বিশেষ্য, নাম বিশেষ্য। অবভিয়াসলি এটা নাম বিশেষ্য, বাট এটা কেমন নাম বিশেষ্য, সৃষ্টি নাম বিশেষ্য, কাল নাম বিশেষ্য, স্থান নাম বিশেষ্য, ব্যক্তি নাম বিশেষ্য। একদম ইজি। আচ্ছা, একজন বলেছে 9 মিনিট লেট করছো কেন। কেন আলিশা, আলিশা তুমি কি বিবাহিত, যে তোমার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ায় তারপর ক্লাসে ঢুকতে 9 মিনিট দেরি হয়ে গেছে, তো তোমার দেরি কেন হয়েছে। তো যারা দেরি করে আসছো তারা হতাশ হওয়ার কিছু নাই, এই কনসেপ্টটা শেষ করে পরের কনসেপ্টে গেলে তখন আবার বুঝবা। আচ্ছা, তো এটা অবশ্যই স্থান নাম হবে। ওকে, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে। এরপর আসো আমরা একটু চলে যাই এইখানে, এখানে যাই 4 নাম্বার, জাতি বিশেষের উদাহরণ কোনটি। আবার বলছি, বলা হচ্ছে যে জাতি বিশেষের উদাহরণ কোনটি। একটু খেয়াল করো, জাতি বিশেষের উদাহরণ কোনটি। তো কি হবে, আকাশ, নদী, পদ্মা, হিমালয়। তো জাতি বিশেষের উদাহরণ কোনটি বলো, জাতি বিশেষের উদাহরণ কোনটি হবে, আকাশ, এরপর হচ্ছে কি নদী, এরপর হচ্ছে কি পদ্মা, এরপর হচ্ছে হিমালয়। কি হবে বলো তো, জাতি বিশেষের উদাহরণ কোনটি, কি হবে, জাতি বিশেষের উদাহরণ কোনটি। জাতি বিশেষ্য কোনটা হবে, দেখো তোমাদেরকে এগুলো আমি একটু সলভ করে দিই। দেখো হিমালয় কিন্তু কোনো জাতের নাম না, এটা নাম বিশেষ্য, তার মানে এটা বাদ। পদ্মা এটা কিন্তু কোনো জাতের নাম না, এটা একটা একক একটা নদীর নাম। হিমালয় এটা একটা পর্বতের নাম, এটা বাদ। আকাশ এটা একটাই আকাশ, তো এগুলো সব একটা। জাতি মানে কিন্তু পুরো একটা গোষ্ঠীকে বুঝাবে। এই নদী কিন্তু, এই নদী দ্বারা কিন্তু সবগুলো নদীকে একসাথে এক নামে বলা হয় নদী। তার মানে উত্তর কি হবে বলতো, উত্তর হচ্ছে নদী, খ। 5 নম্বর প্রশ্ন সলভ করো, নিচের কোনগুলো সমষ্টি বিশেষ্যের উদাহরণ। তো কোনগুলো সমষ্টি, সমষ্টি বিশেষ্য মানে বলে মনে আছে বহু বচন বুঝাবে, কিন্তু কোনো জাতের নাম বুঝাবে না। বহু বচন বুঝায় যদি জাতের নাম বুঝায় তাহলে সেটা হচ্ছে জাতিবাচক, আর যদি জাতের নাম না বুঝায়, এমনিতেই যদি নর্মাল তোমার সমষ্টি বুঝায় তাহলে সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তো সবাই একটু 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো, দেখি পারো কিনা। 5 নাম্বার প্রশ্নটা সলভ করো। ওকে, তো গুণ বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। এখন দেখো প্রথমত তুমি একটু নর্মালি চিন্তা করো, সঞ্চিত, ইত্তেফাক এগুলো আগেই বাদ, কারণ এগুলো নাম বিশেষ্য, এগুলো তো বহু বচন বুঝাচ্ছে না। আকাশ, বই বহু বচন বুঝাচ্ছে না, আকাশ তো একটাই। নদী, সাগর, এখন অনেকে এই দুটাকে মনে করতে পারো যে ভাই এগুলো সমষ্টিবাচক বিশেষ্য, কিন্তু মনে রাখতে হবে নদী এটা কিন্তু একটা জাত, সাগর এটা কিন্তু একটা জাত। এগুলোকে বিভাজন করলে একক নদী পাওয়া যায়, একক সাগর পাওয়া যায়। সাগরকে ভাঙো তাহলে দেখবে যে আটলান্টিক, ভূমধ্য মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর। নদীকে ভাঙো পদ্মা, মেঘনা, যমুনা। তার মানে সঠিক উত্তর হচ্ছে এইটা। পরিবার, মিছিল এগুলো কিন্তু বহু বচন, কিন্তু পরিবার কোনো জাত না, পরিবার কিন্তু কোনো জাত না। মিছিল এটা কোনো জাতি হয়, মিছিল কি কখনো কোনো জাতি হয় না, এগুলো জাস্ট কয়েকটা মানুষ সমষ্টিবদ্ধ হলে তখন মিছিল হয়। ওকে, তো আসো 6 নাম্বার প্রশ্নটা সলভ করো, গুণ বিশেষ্য কোনটি। একদম সিম্পল, গুণ বিশেষ্য বলতে কোন অপশনের ভিতরে একটু অ্যাডজেক্টিভের ভাব আছে এটা বলো, কোনটার ভিতরে অ্যাডজেক্টিভের ভাব আছে বলো তো। গুণ বিশেষ্য কোনটি বলো, কি হবে গুণ বিশেষ্য কোনটি। সাগর, সততা, ভোজন,
তারপর হচ্ছে কি বাহিনী, কি হবে? কি হবে বলো? গুণ বিশেষ্য কোনটি? তো দেখো অ্যাডজেক্টিভ ভাব আছে কি সততা, এটার ভিতরে মানে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সতের এই অ্যাডজেক্টিভের নাউন ফরম্যাটটা হচ্ছে সততা, তার মানে উত্তর হচ্ছে খ। ওকে, সর্বশেষ 7 নম্বর প্রশ্ন সলভ করো। নিচের কোনটি কাল নাম, কাল শ্রেণীর নাম বিশেষ্য? মানে কোনটা দ্বারা তোমার কাল বোঝাচ্ছে? কাল বলতে হতে পারে সময়, মাস, বছর, মানে সহজ কথা বললে সময় সূচক, বা কোনটা দ্বারা একটা কালকে বোঝাচ্ছে। একদম ইজি বাচ্চাদের প্রশ্ন এটা, আমার মনে হয় এটা পারবা। তো বলো তো কি হবে? ওকে, সো উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে এইটা, বৈশাখ। সো এটাই কিন্তু একমাত্র কাল বোঝাচ্ছে। এইবার বলো এই বিশেষ্য পদের যে কনসেপ্ট, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো তো? বিশেষ্য পদের যে কনসেপ্ট, এটা কি ক্লিয়ার বলো? ওকে, বলো তো ক্লিয়ার কিনা, দ্রুত বলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তো চলো আমরা একটু সর্বনাম নিয়ে আলোচনা করি, সর্বনাম পদ নিয়ে আলোচনা করি, সর্বনাম পদ নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, তো সর্বনাম বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা সামনে আলোচনা করি। তো এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সর্বনাম পদ। কি পদ বলো? আমরা আলোচনা করব সর্বনাম পদ। কি নিয়ে আলোচনা করব? সর্বনাম পদ। ওকে, আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি সর্বনাম পদের বিষয়টা আমরা একদম সহজ করে আমরা একটু আলোচনা করি। তো সর্বনাম পদ হচ্ছে সহজ কথায় এটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন, বাংলাতে বলে নামের পরিবর্তে যেটা বসে সেটাই সর্বনাম পদ। আবার বলছি, নামের পরিবর্তে যা তুমি বসাবা সেটাই সর্বনাম পদ, নামের পরিবর্তে যেটা তুমি বসাবা সেটা সর্বনাম পদ। এখন তুমি খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম যে রহিম ভালো ছেলে, একটু ভালো করে খেয়াল করো, রহিম ভালো ছেলে। এখন দেখো এইটাই কিন্তু এখানে এই লিখলাম যে রহিম ভালো ছেলে, এরপর বললাম সে হ্যাঁ প্রতিদিন স্কুলে যায়। এখন এই যে দেখো তো এই সেটা বলো তো এটা কার পরিবর্তে বসছে? এটা একটা নামের পরিবর্তে বসছে। কোন নাম বলো? ক্রিয়া বিশেষ্য আর ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? ক্রিয়া বিশেষ্য আর ক্রিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। ক্রিয়া তো ক্রিয়া, যেমন দেখো আমি যদি বলি যে আমি কাজ করছি, এটা ক্রিয়া, কিন্তু ক্রিয়া বিশেষ্য কি? করা। যেমন আমি কি বলতে পারবো আমি কাজ করা? না। দেখো ক্রিয়া হচ্ছে কি আমি খাচ্ছি, এটা কিন্তু ক্রিয়া, কিন্তু ক্রিয়া বিশেষ্য কি? খাওয়া। তো আমি কি বলতে পারবো আমি খাওয়া? এটা কখনো হয়? হয় না। মানে ক্রিয়া বিশেষ্যগুলো ক্রিয়ার মতোই কিন্তু ক্রিয়া না, মানে ক্রিয়ার নাউন রূপ। ব্যাপারটা হচ্ছে এই, যেমন দেখো আমি খাচ্ছি, এটা কিন্তু ক্রিয়া, আমি খাচ্ছি, কিন্তু বলতে পারবা আমি ভোজন? এটা কিন্তু কখনোই বলতে পারবা না। তো আমি ভোজন বললে এটা মিনিংফুল হবে না, কারণ ভোজন তো ক্রিয়া না। পার্থক্যটা এই জায়গায়। ওকে, হ্যাঁ, বুঝছো? তো এখন এই যে সে, এটা কার পরিবর্তে বসছে? এটা রহিমের পরিবর্তে বসছে। এখন এই সে যেহেতু নামের পরিবর্তে বসছে, তার মানে এটাকে বলা হয় কি? এটা হচ্ছে সর্বনাম। এটা কি? এটা হচ্ছে সর্বনাম। তো সর্বনামের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এইবার আসো আমরা একটু সর্বনামের প্রকারভেদগুলো নিয়ে একটু আলোচনা করি। কি নিয়ে আলোচনা করি? বাক্যে ব্যবহারের সময় বিশেষের সঙ্গে কি কি যুক্ত হয়? বাক্যে ব্যবহারের সময় বিশেষের সঙ্গে কি কি যুক্ত হয়? এটা কেমন প্রশ্ন? এটা কেমন প্রশ্ন? আচ্ছা, আরেকজন বলেছে লেট হয়ে গেল, তার নাম কি জানি? নামটা দেখা যাচ্ছে না, বলেছে লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক, নামটা দেখতে পারতেছি না। আচ্ছা এইবার আসো খেয়াল করো, তো এখন আমরা একটু দেখি যে ফার্স্ট অফ অল 1 নাম্বার ব্যক্তিবাচক সর্বনাম। তো প্রথমটা ব্যক্তিবাচক সর্বনাম মানে এমন একটা সর্বনাম যেটা দ্বারা ব্যক্তিকে বুঝাবে। আমি, আমরা, তোমাকে, আমাদের, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, সহজ কথা যেগুলো দ্বারা ব্যক্তিকে বুঝায় সেগুলো ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2 আত্মবাচক সর্বনাম, মানে যেই সর্বনামটা দ্বারা নিজেকে বুঝায়। যেমন দেখো নিজ, এটাই কিন্তু একটা আত্মবাচক সর্বনাম। মানে আত্মবাচক মানে হচ্ছে আত্ম মানে নিজ, যেটা দ্বারা তানবীর ভাই বাংলাবাজ, বাকি সবাই ফাপড়বাজ। এখন তোমাকে আমি গ্রুপ থেকে ব্যান করিব। কেন? তোমার কি অন্যায় করিয়াছো তুমি? তোমার অন্যায় একটাই যে তোমাকে শয়তানে খুব করে প্যারা দিচ্ছে যে ক্লাসে তুমি একটু উল্টাপাল্টা কিছু করো, উল্টাপাল্টা একটু কিছু লিখো। হ্যাঁ,
তো তোমার ব্যান করবো, দাঁড়াও। ওকে, এবার আসো। এরপর 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে নির্দেশক সর্বনাম। আচ্ছা, নির্দেশক কি? যেটা দ্বারা কোনো কিছু নির্দেশ করে। যেমন এটা হইতে পারে নৈকট্য, মানে কাছে কিংবা দূরে কোনো জিনিসকে নির্দেশ করে। যেমন দেখো, এই তুমি যদি বলো এ কলম, তার মানে কলমটাকে তুমি নির্দেশ করছো। তুমি যদি বলো এই লোক, তার মানে লোকটাকে তুমি নির্দেশ করছো। তুমি যদি বলো এরা এখানে এসেছে, তার মানে এই এরা, এটা কিন্তু তুমি তাকে নির্দেশ করেছো, রাইট? সো এই যে যেটা দ্বারা তুমি কারো কোনো জিনিসকে নির্দেশ করো, সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। সেটা কি? সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। বাংলা বাজ কি? ও বাংলা বাজ লিখছে বাংলা বেজ। নামেন ও কি লিখছে? এমডি তৌহিদ ওয়াইটি। ওর নাম যেরকম, ও আমার বাংলা বাজরে বলছে বাংলা বেজ। দাঁড়া, ওরে আমি একটা হিসাবটা একটু তোদেরকে মিলাই, তোরা একটু বুঝ। বইয়ে যদি ইংরেজিতে লেখস তো নামটা দাঁড়াবে এরকম, বাংলা বাজ। ওকে, ঘটনাটা তো এরকমই, তাই না? ও লিখছে কি বাংলা বেস। তো এটা কোনো কথা? কয় বাংলা বেস কি? বাংলা বেস কি আমি জানি না তো। বাংলা বেস কি এটা আমি নামই শুনি না। আমি নাম শুনছি এটা বাংলা বাজ। বাংলা বেস কি? বইয়ের নাম রাখছি বাংলা বাজ। এই বই তোরা যখন ইন্টারভিউ উঠবি তখন এটা পড়বি আর কি। নাম রাখছি বাংলা বাজ। তো পোলাপাইনে বই দিছি, পোলাপাইনে কয় যে ভাইয়া আমি তো নাম লাইব্রেরিতে গিয়ে বই খুঁজছে যে তানভীর ভাইয়ের বাংলা ভাষ বইটা কই। লাইব্রেরি থেকে আমাকে কল দিছে যে স্যার আপনার বাংলা ভাষ বই বের হয়েছে। তা আমি বলছি বাংলা ভাষ বই, মানে বাংলা ভাষ কোথেকে আসে? পরে বলছে পোলাপাইন এসে বলছে যে বাংলা ভাষ। তাই আমি বলছি না, এই নামে তো আমি কোনো বই লিখি নাই। বলছে তাহলে পোলাপাইন কেন এটা খুঁজতেছে? আপনি কি অনলাইনে কোনো ঘোষণা দিয়েছিলেন? আমি কি হ্যাঁ, একটা বই বাইরে এসে, কিন্তু এই বই তো না। পরে বলছে কোন বই? পরে আমি বলছি ভাই আমি তো একটা বই বাইরে করে বাংলা বাজ। ও ভাই, তাহলে মনে পোলাপাইন বাজ রে বাস শুনছে, তো বইয়ের নাম রাখছে বাংলা বাজ, পোলাপাইনকে বাংলা বাস। তাহলে তুমি বুঝো দুনিয়াটা আসলে কোন দিয়ে গেছে। ফেসবুকে একদিন ছবি আপলোড দিছি, যে ছবিটা ছিল এরকম যে আমি একটা মানে বললাম আর কি, যে বলছি যে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে কি আমি তোমাকে বলি। ঘটনাটা হচ্ছে আমি একবার পোস্ট দিছি যে এরকম এরকম পোলাপাইন দেখলে খালি ছবি তুলো, ছবি তুলতে তুলতে এতক্ষণ ধরে মুখে হাসি রাখতে রাখতে মুখটাই বাঁকা হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় না। এখন এক মাইয়া এসে কমেন্ট করছে, ভাইয়া কিছু মনে করবেন না, আপনার মুখটা আমার কাছে আগ থেকেই বাঁকা মনে হয়। ওরে মনটা চাইছে রে ভাই, সামনে যদি থাকতো ঠাস ঠাস করে ওর গালের মধ্যে আমি দুটো লাগাই দিতাম। আমার মুখ বাঁকা মনে হয়? আমার মুখের থেকে সহজ সরল সোজা আর কিছু আছে? ওই তাহলে তুমি বুঝো দুনিয়াটা আসলে কই গেছে। আমি পোলাপাইন নিয়ে খুব ঝামেলাতে আছি, বুঝছো? আমি আসলে খুবই হতাশ, এবং মানে জীবন নিয়ে হতাশ। ওকে, তো যাই হোক, আসো আমরা একটু পড়াশোনাতে যাই। আমরা সেগুলো না যাই, আমরা এত গভীরে না যাই। যোগ খারাপ, শেষ জামানা তো এটা। তো এখানে পোলাপাইন একটু এরকম টাইপ হবেই, মেনে নিতে হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি কেন যে আল্লাহ তালা আমাকে শেষ যুগে পাঠাইছে। আসো, ওকে, 4 নাম্বার বলা হচ্ছে কি? 4 নাম্বার বলা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। মানে যেটা এমন একটা সর্বনাম যেটা দ্বারা নির্দিষ্ট করে কোনো জিনিসকে বুঝাবে না। ঠিক আছে, যেটা দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে বুঝাবে না। যেমন তুমি খেয়াল করে দেখো, কেউ, কোথাও, কিছু, একজন, এগুলো দ্বারা আমি বললাম কেউ বলেছেন, কিছু লোক বলেছে। তো এরকম যখন হবে তখন এটা দ্বারা কিন্তু নির্দিষ্ট করে কাউকে কিন্তু বুঝাবে না। তার মানে এটা হচ্ছে কি? অনির্দিষ্ট সর্বনাম। 5 নাম্বার হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। 5 নাম্বার কি বলতো? প্রশ্নবাচক সর্বনাম, মানে যেই সর্বনামটা তুমি প্রশ্ন করা বুঝাবা। যেমন কে বলেছে, কারা এসেছে, কাকে বলেছে। আচ্ছা, এরপর হচ্ছে কি 6 নাম্বার হচ্ছে সাপেক্ষ সর্বনাম। মনে রাখবে সাপেক্ষ সর্বনামগুলো জোড়া জোড়া আকারে হয়। যেমন দেখো, যেমন তেমন, যা তা, এই যে দেখো যারা তারা, সাপেক্ষ মানে জোড়া জোড়া হবে। সাপেক্ষ মানে একটা আরেকটার উপর নির্ভর করবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এরপর হচ্ছে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম মানে হচ্ছে যেখানে দুইটা পক্ষ থাকে। পারস্পরিক সর্বনাম কি? যেখানে দুইটা পক্ষ থাকে। যেমন দেখো পরস্পর, নিজেরা নিজেরা, এখানে কিন্তু দুইটা পক্ষ আছে। সাকল্যবাচক সর্বনাম মানে হচ্ছে যেটা দ্বারা বহু বচন বুঝাবে। সাকল্য মানে হচ্ছে সবাইকে যেখানে বুঝাবে। যেমন দেখো সকলে, সকলকে, সবার, সমস্ত, মানে এটা দ্বারা সবাইকে বুঝায়। ওকে, সুতরাং এটা হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। 9 নাম্বারটা দেখো অন্যদিবাচক সর্বনাম।
নামের ভিতরে আছে, যেটা দ্বারা অন্য কাউকে বুঝাবে। যেমন দেখো অন্য, অপর, পর, অমুক ইত্যাদি, এগুলোকে বলা হয় কি, এগুলো হচ্ছে অন্যদিবাচক সর্বনাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সর্বনামের যে বিষয়। তো চলো আমরা একটু প্রশ্ন সলভে যাই, যে সর্বনাম থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে। তো প্রথমে এই প্রশ্নে বলা হচ্ছে যে বিশেষ্য পদের ব্যবহৃত শব্দকে, মানে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? প্রথম 3টা প্রশ্ন সলভ করো। বলো। বলো। একজন কি অনির্দিষ্ট সর্বনাম? অবশ্যই। যেমন আমি বললাম যে একজন আমাকে বলেছে, এখন ভাই কোনজন আমাকে বলছে এটা কিন্তু নির্দিষ্ট না, বুঝছো? ওকে, বলো 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 দ্রুত। যে 1 2 3 এই 3টা প্রশ্ন আমরা একটু সলভ করি, সমাধান করার জন্য ট্রাই করি। ওকে, সো আসো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। সো বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটা অবশ্যই সর্বনাম। 1 নাম্বার 2, সর্বনামকে আমরা 9 ভাগে ভাগ করি। 3, কোনটি ব্যক্তিবাচক সর্বনাম, মানে কোন সর্বনামটা দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন খেয়াল করে দেখো, এখানে আসলে ব্যক্তিবাচক সর্বনামটা উত্তর হবে কি, আমি, আমি, তুমি, যিনি, তিনি। ওকে, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কর্তা নিজেই কাজটি করেছে এমন বুঝালে সেগুলোকে কি বলে? মানে কর্তা নিজেই কাজটা করেছে। তোমাদের মনে আছে যখন কর্তা দ্বারা নিজেকেই বুঝায় তখন সেটাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। 5 নাম্বার বলেছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ করতে। এই 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো, দেখি পারো কিনা। দ্রুত 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো, ঝটপট একটু 5 নাম্বার প্রশ্নটা সলভ করো। তো 5 নাম্বার বলেছে যে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? তো উত্তর হচ্ছে কি, অন্য, এ, যে, সে, পরস্পর। তো আমরা কিন্তু বলেছি জোড়া আকারে থাকে, ক্লাসে বারবার বলেছি, তার মানে উত্তর হচ্ছে সি। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝাতে কোন সর্বনাম ব্যবহার করা হয়? মানে নিজ ভিন্ন অন্য কাউকে বুঝাতে, তার মানে দেখো অনির্দিষ্ট হবে, আত্মবাচক হবে, অন্যবাচক হবে, সফলবাচক হবে, কি হবে বলো তো? বলো দ্রুত। যে 6 নাম্বারটা দেখো, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বুঝালে সেটা কোন সর্বনাম? তো অনির্দিষ্ট, নিজ ভিন্ন যখন অনির্দিষ্ট কাউকে যখন বুঝাবে, এখানে বলছে যে অনির্দিষ্ট কাউকে, তার মানে সেটা অনির্দিষ্ট সর্বনাম। ওকে, আচ্ছা 7 নাম্বারটা দেখো, কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? মানে কোনটা নৈকট্য বুঝাবে, মানে নৈকট্য মানে হচ্ছে কাছে, কাছে দূরে দুটোই বুঝায়। সাপেক্ষ সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম। একটু প্রশ্নটা সলভ করো, দেখি পারো কিনা। দ্রুত। এটা সলভ করো। নৈকট্য অথবা দূরত্ব যখন বুঝায় তখন সহজ কথা হচ্ছে সেটা কি হবে বলো? সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। সেটা কি হবে বলো তো? নির্দেশক সর্বনাম। সেটা কি হবে? নির্দেশক সর্বনাম। ওকে, ভেরি গুড। সো এইবার আমাকে একটু বলো তো যে সর্বনামের কনসেপ্টটা কি পরিষ্কার? বলো তো সর্বনামের বিষয়টা কি বোঝা গেছে? বলো, সর্বনাম কি ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা কি বিশেষণে যাব? বলো, আমরা কি বিশেষণে যাব? ওকে, সো বিশেষণ মানে কি? আমি যদি একদম সহজ করে বলি, যেটা অন্য পদকে মডিফাই করে। যেটা কি করে? যেটা অন্য পদকে মডিফাই করে। যেমন আমি যদি বলি যে লাল পানি, আর লাল পানি, সরি আমি কি বললাম, লাল শাড়ি। হ্যাঁ, লাল শাড়ি, পোলা পানি এমনিতেই খারাপ, তো আমি বললাম লাল শাড়ি। তো এখন দেখো শাড়িকে বিশেষায়িত করতেছে কোন পদ? লাল, তার মানে লালটা হচ্ছে বিশেষণ। লালটা কি? লালটা হচ্ছে বিশেষণ। আচ্ছা, এরপর আমি লিখলাম নীলপরি।
এখন দেখো পরীকে বিশেষায়িত করতেছে কোন পদ? নীল, তার মানে নীলটা হচ্ছে বিশেষণ। বুঝছো? আমি লিখলাম সুন্দর ছেলে, এখন এই সুন্দরকে বিশেষায়িত করতেছে কোন পদ? ছেলেকে বিশেষায়িত করতেছে সুন্দর, তার মানে সুন্দর হচ্ছে বিশেষণ। আবার দেখো আমি লিখলাম চলন্ত ট্রেন, তো দেখো তো চলন্ত ট্রেন, তো ট্রেনকে বিশেষায়িত করতেছে কোন পদ? চলন্ত। ওকে, তো এখন আমরা একটু দেখো, এই হচ্ছে মোটামুটি আমাদের বিশেষণের যে কনসেপ্ট। অর্থাৎ আমি আরো সহজ করে বলি, সাধারণত কেমন কিভাবে দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পদ পাওয়া যায়, কেমন অথবা কিভাবে বইতে বা খাতাতে লিখে নাও। যেমন দেখো আমি যদি বলি, একটু মনোযোগ দাও, ধরো আমি যদি বলি যে পাথুরে মূর্তি, আমি লিখলাম যে পাথুরে মূর্তি। এখন তুমি দেখো তো আমি যদি প্রশ্ন করি যে কেমন মূর্তি, কেমন মূর্তি, উত্তর হচ্ছে পাথুরে, তার মানে এই পাথুরে এটা হচ্ছে কি? বিশেষণ। দেখো আমি যদি বলি সাদা কাপড়, তাহলে সাদা কাপড় যখন বলবো তখন কাপড়কে বিশেষায়িত করতেছে কোন পদ? কেমন কাপড়? সাদা কাপড়, তার মানে সাদাটা হচ্ছে কি? বিশেষণ। ওকে, তো ব্যাপারটা কি বুঝতে পারছো? জিনিসটা কি আচ্ছা 6 নাম্বারটা কি? 6 নাম্বারটা খুব সম্ভবত অন্যবাচক হবে। আমি সম্ভবত অনির্দিষ্টবাচক বলেছি, দুঃখিত, এটা অন্যবাচক হবে। হ্যাঁ দুঃখিত, এটা অন্যবাচক হবে। আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি, একটু এটার ক্লাসিফিকেশনটা একটু দেখি। সো ফার্স্ট অফ অল এখানে বর্ণবাচক, মানে বর্ণ মানে হচ্ছে যেটা দ্বারা কোনো জিনিসের বর্ণকে বুঝাবে। যেমন দেখো নীল আকাশ, তো আকাশের বর্ণটা কি? নীল। সবুজ মাঠ, মাঠের বর্ণটা কি? সবুজ। তার মানে বুঝতে পারতেছে এটা কোনো জিনিসের বর্ণকে বুঝাবে। গুণবাচক বিশেষণ মানে যেটা দ্বারা কোনো জিনিসের গুণকে বুঝাবে। যেমন দেখো চালাক ছেলে, তো এই যে চালাক, ছেলের গুণটা হচ্ছে চালাক, তার মানে এটা হচ্ছে গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ মানে এই বিশেষণটা দ্বারা কোনো জিনিসের অবস্থাকে বুঝাবে। যেমন দেখো চলন্ত ট্রেন, তো ট্রেনের অবস্থাটা কেমন? চলন্ত, রাইট। ক্রমবাচক, যেমন 8, 10, 12, 14 এগুলো হচ্ছে ক্রমবাচক। এরপর 5 নম্বর হচ্ছে পূরণবাচক, মানে যেটা দ্বারা তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো হচ্ছে পূরণবাচক। আবার বলতেছি এই দুটোর ভিতরে প্যাচ লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো হচ্ছে কি? পূরণবাচক বিশেষণ। ওকে, আচ্ছা এরপর আসো 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ, অর্থাৎ যে বিশেষণটা দ্বারা কোনো জিনিসের পরিমাণ বুঝাবে। আধা কেজি চাল, তাহলে চালের পরিমাণটা বোঝাচ্ছে আধা কেজি। অনেক লোক, লোকের পরিমাণ বোঝাচ্ছে অনেক, মানে এটা দ্বারা পরিমাণ বুঝাবে। 7 নাম্বার উপাদানবাচক বিশেষণ, অর্থাৎ যেটা দ্বারা কোনো জিনিসের উপাদান বুঝাবে। বেলে মাটি, তো মাটির উপাদানটা কি? বেলে। পাথরের মূর্তি, মূর্তির উপাদানটা কি? পাথর। উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় উপাদান। প্রশ্নবাচক বিশেষণ কতক্ষণ সময়, কেমন, কতক্ষণ এগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়, তার মানে এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। অনির্দিষ্টতাবাচক বিশেষণ মানে যেটা দ্বারা অনির্দিষ্ট কোনো জিনিসকে বুঝাবে। যেমন এই দিনে, আমি বললাম এই দিনে, এখন দেখো এই অনির্দিষ্টবাচক না, এটা হচ্ছে নির্দিষ্টতাবাচক। আমি বললাম এই দিনে তুমি আমার কাছে এসেছো, তার মানে দিনটা কিন্তু নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো একটা দিনে তুমি আমার কাছে এসেছো। সর্বশেষ ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য হচ্ছে যেই বিশেষণটা আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে। যেমন দেখো এখানে খবরের বিশেষণকে ভালো, আবার ভালোর বিশেষণকে ভালো, খুব। তাহলে দেখো এই খুবটা সে কাকে বিশেষায়িত করতেছে? আরেকটা বিশেষণকে বিশেষায়িত করতেছে, মানে খবরের ভালো হচ্ছে বিশেষণ, খবরের বিশেষণ হচ্ছে ভালো, আবার ভালোর বিশেষণ খুব। তো এরকম যখন হবে তখন সেগুলো হচ্ছে ভাববাচক বিশেষণ। হ্যাঁ, তো এইবার আমার মনে হয় যে জিনিসটা বুঝতে পারে, ভাইয়া মোটিভেশন দেন, পড়তে চাই না, পড়তে মন চায় না, সারাদিন মোবাইল টিপতে মন চায়। তো তোমার তোমার তো মনই চাই, তোমার অলরেডি তো তুমি টিপির প্রতি আসক্ত হয়ে গেছো, তাই না? তো তোমার তো এখন আর কোনো গতি নাই, এখন তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা দেখলেই তোমার সারাদিন টিপতে মন চায় সেটাকে তুমি সরিয়ে দাও তোমার চোখের সামনে থেকে, সেটাকে তুমি ধ্বংস করে দাও, সেটাকে তুমি মুক্তি দিয়ে দাও। এমন একটা অপশন হাতে এমন রাখবাই না যে আমার টিপির কোনো অপশনই নাই, তাহলে তো শেষ, তুমি আর টিপতে পারবা না, সারাদিন পড়াশোনা করবা। তো মোবাইলটা ছুঁড়ে ফেলে দাও, মোবাইলের কথা বলতেছি, মোবাইলটা ছুঁড়ে ফেলে দাও, পড়াশোনা ভালো হবে না। কথা বুঝো ভাই? বুঝছো? এই বয়সে এই ফোন টিপাটিপি করলে, এই বয়সে টিপাটিপি করলে সামনের বয়সে ভালো জিনিস টিপতে পারবে না, এটা মাথায় রেখো। মানে সামনের বয়সে ভালো ফোন, আইফোন টিপতে পারবে না, এই বয়সে যদি এরকম টিপাটিপি করা ফোন। তোমাদের বয়সে আমরা তো টিপাটিপি করি না, এখন আমরা ভালো ভালো জিনিস আমাদের হাতে, আইফোন 15, 14 প্রো ম্যাক্স। বুঝছো? তো যাই হোক, এরপর আসো সর্বশেষ সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণটা হচ্ছে, আচ্ছা বলো তো বিশেষণ কি আগে বসে না বিশেষণ পরে বসে? অবশ্যই বিশেষণ আগে বসে। যেমন আমরা একটু আগে বলেছি নীল আকাশ, তো নীলটা আগে বসছে,
চলন্ত ট্রেন, চলন্তটা আগে বসছে। কিন্তু যদি কোনো বিশেষণ পরে বসে তাহলে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। যেমন দেখো লোকটা পাগল, তাহলে এখানে লোকটার বিশেষণ কে? পাগল। লোকটার বিশেষণ কে বলতো? পাগল। তার মানে এই যে পাগল, এই পাগলটাকে বলা হয় এটা কি? এটা হচ্ছে বিধেয় বিশেষণ। এটা কি? এটা হচ্ছে বিধেয় বিশেষণ। মানে বিশেষণ যখন পরে বসে তখন সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে বিশেষণ কার দোষ, গুণ, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বুঝায়। কার মানে বিশেষণ কাকে মডিফাই করে বলতো? এটার উত্তর কি হবে দেখি, পারো কিনা? বিশেষণ কার দোষ, গুণ ইত্যাদি বুঝায়। কার? ভাই বর্ণবাচককে কি রূপবাচক বলা চলে? একই জিনিস। তোমাদের আগের বইতে রূপবাচক ছিল, নতুন বইতে বর্ণবাচক। তোমাদের বইতে বর্ণবাচক, আবার তোমাদের আগে মনির চৌধুরীর যে বই ছিল সেখানে বলেছে রূপবাচক। একই জিনিস। 10 কেজি চাল কোন বিশেষণ? পরিমাণবাচক। বলো। তো এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর হচ্ছে খ। মানে দেখো আমি বললাম যে সুন্দর ছেলে, মানে আমি বললাম সুন্দর ছেলে, এটা কিন্তু বিশেষণকে মডিফাই করছে। আবার আমি যদি বলি সুন্দর সে, সেটা কিন্তু বিশেষণ, সেটা কিন্তু সর্বনাম। তো এই দুটো জিনিসকে মডিফাই করো। ওকে, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পদ কয়টি? সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, সরি বিশেষণ পদ কোনটি? তো এই বাক্যে কোনটা বিশেষণ বলো তো? দ্রুত বলো, এই প্রশ্নটা একটু সলভ করো দ্রুত। দেখো সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, একটু ভালো করে খেয়াল করো। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বলো সবুজ মাঠের পরে আমাদের গ্রাম। তো এইখানে কোনটা বিশেষণ? অবশ্যই মাঠের বিশেষণ কি? সবুজ। তার মানে উত্তর হচ্ছে সবুজ। 3 নম্বর প্রশ্ন বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটা? সো কোনটা বর্ণবাচক বিশেষণ হইতে পারে? 3 নম্বর প্রশ্নটা একটু সলভ করো দ্রুত। বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? তাসনুবা চৌধুরী বলেছে মোবাইল ছাড়া আমি বাঁচবো না। তোর বাঁচার এমনিতেই দরকার নাই মামুনি, তুই মরে যা। একদমই বাঁচার দরকার নাই, একদম বাঁচার দরকার নাই। বিষ দিই আমি, বিষ খেয়ে মরে যা। কারণ তোর বয়সী একটা মাইয়া সে যদি কয় সে মোবাইল ছাড়া বাঁচবো না, তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। তোর বয়সে মোবাইল কি এটাও আমরা চিনতাম না। মোবাইল কি জিনিস এটা আমরা চিনতাম না। খেলনার মোবাইল কিনে দিত আমাকে বাপ মা তোর বয়সে। ধুম্বা চলে গান চলতো। এই ফোন চালা আমরা আলহামদুলিল্লাহ বলতাম ডেলি 3 বেলা আলহামদুলিল্লাহ। এটাই মনে হয় যে পৃথিবীর আসল ফোন, এটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। আর তুই অ্যান্ড্রয়েড ফোন চালাস, তুই কাজ তুই বাঁচবি না, তোর বিষ এনে দিব, তুই খেয়ে মরে যা, মোবাইল ছাড়া বাঁচবে না। তো এটা কি হবে বলো? এটা হচ্ছে কি? লাল। এটা কি? লাল। কেন? কারণ হচ্ছে কি এইটা একটা রূপকে বোঝাচ্ছে, বর্ণকে বোঝাচ্ছে। ওকে, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। চলন্ত ট্রেন, 4 নম্বর প্রশ্ন সলভ করো। চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষ্য পদ বলো তো? বলো বলো দ্রুত বলো যে চলন্ত ট্রেন থেকে লাভ দিও না, এই বাক্যে চলন্ত কোন জাতীয়? এটা আমরা একদম ইজিলি এটা আমরা সলভ করছি। এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ, কারণ এটা ট্রেনের অবস্থাকে বোঝায়। ওকে, সর্বশেষ 2টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? তোমাদের কি মনে আছে ভাববাচক বিশেষণটা কি? ভাববাচক বিশেষণটা হচ্ছে যেটা আরেকটা বিশেষণকে বিশেষিত করে। যেমন খবরের বিশেষণ ভালো, ভালোর বিশেষণ খুব, তার মানে এটা হচ্ছে ভাববাচক বিশেষণ। 6 নম্বর প্রশ্ন সলভ করো। তৃতীয় শ্রেণী, আচ্ছা বলো তো তৃতীয় শ্রেণী এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি মানে তৃতীয় শ্রেণী এটা কি হতে পারে বলো তো? এটা কি পূরণবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক, গুণবাচক? বলো। বলো তো তৃতীয় এটা কোন জাতীয় বিশেষণ বলো তো? সেটা কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? এটা কি পূরণবাচক হবে, এটা পরিমাণবাচক হবে, এটা ক্রমবাচক হবে, এটা গুণবাচক হবে? বলো।
তো এটা তোমরা পারবা, তোমাদের মনে আছে আই হোপ, আমরা একটু আগে এগুলো পড়েছি। তো দেখো এখানেই কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু পড়েছি যে ক্রমবাচকটা হচ্ছে 1 2 3 4, আর এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো হচ্ছে পূরণবাচক। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, যেহেতু এটা এরকম আছে তার মানে এটা হচ্ছে পূরণবাচক। সো সঠিক উত্তর হচ্ছে কি? ক। সঠিক উত্তর কি হবে বলো তো? ক। ওকে, ভেরি গুড, সঠিক উত্তর ক। ওকে, এইবার আসো আমরা একটু দেখি ক্রিয়াপদ। এটা খুবই সিম্পল। ক্রিয়াপদটা হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু করা বোঝায়, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এখন আসো আমি তোমাদেরকে একটু সহজ করে জিনিসটা একটু বলি। ভাব প্রকাশের ভিত্তিতে সাধারণত আমাদের ক্রিয়াটা দুই ধরনের হয়। একটা হচ্ছে, এই দুটো জানলেই তোমার ক্রিয়াপদটা শেষ। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে অসমাপিকা। তাহলে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়াটা কি? যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সমাপ্ত হয়, শেষ হয়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আরেকবার একটু বলতেছে, যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া, যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় না সেটা অসমাপিকা ক্রিয়া। ওকে, এখন আসো আমরা একটু দেখি। সো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো সমাপিকা ক্রিয়া কি। যেমন দেখো আমি যদি বলি আমি খাই, এটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হচ্ছে। কিন্তু দেখো আমি যদি বলি আমি খেয়ে, এখন খেয়ে ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব শেষ হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। দেখো আমি যদি বলি যে চলছে, সে বাড়ির দিকে চলছে, এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি যদি বলি সে, ধরো খেয়াল করো, আমি যদি বলি সে বাড়ি যে, এটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। দেখো আমি যদি বলি আমি খাচ্ছি, আমি বললাম যে তুমি পড়ো, এই পড়ো এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি যদি বলি যে তুমি পড়লে, এই পড়লে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাকে একটু বলো তো সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝছো? ওকে ফাইন। তো আমাদের মোটামুটি এখানে আমাদের যে ইয়াটা দেওয়া আছে এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এইবার আসো আমরা একটু কর্মের ভিত্তিতে ক্রিয়াপদটা একটু পড়ি। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ দুইটা। এখন একটু ভালো করে খেয়াল করো। জীবন বলেছে ভাইয়া ময় 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 বাংলা অর্থ কি? ময় মরে বাংলা অর্থ কি? এরকম আর কি। এটার অর্থটা খুবই সুন্দর বাবা, আমি বলি। এটার অর্থটা হচ্ছে আমি এখন তোমাকে এখনই ব্যান করব। এটার অর্থ হচ্ছে এটা। এটার বাংলা অর্থ আমি তোমাকে এখনই ব্যান করব। বুঝছো? খুবই সুন্দর। এটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছো, ধন্যবাদ তোমাকে এত গুরুত্বপূর্ণ জীবনমুখী একটা প্রশ্ন করার জন্য। হ্যাঁ, বাংলা অর্থটা খাতায় লিখে নাও যে আমি তোমাকে এখনই ব্যান করিব। ওকে ওকে, একটা মিনিট দাঁড়াও। ওকে, তো এখন কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ তিন প্রকার। একটা হচ্ছে সকর্মক, আরেকটা হচ্ছে অকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। তাহলে একটা হচ্ছে সকর্মক, আরেকটা হচ্ছে অকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। আবার বলছি, একটা হচ্ছে সকর্মক, আরেকটা হচ্ছে অকর্মক, আরেকটা হচ্ছে দ্বিকর্মক। এখন কর্ম তোমাকে বের করা শিখতে হবে। কর্ম হচ্ছে সাধারণত বাক্যস্থিত ক্রিয়াকে তুমি যদি কি দিয়ে অথবা তুমি যদি কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার কর্ম। তাহলে বাক্যস্থিত ক্রিয়াকে তুমি যদি কি দিয়ে অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কর্ম। যেমন দেখো আমি যদি বলি চা খাই, আমি চা খাই, তো কি খাই? চা। চাটা হচ্ছে কর্ম। বুঝছো? আচ্ছা, আমি যদি বলি যে বাবা আমাকে চিঠি পাঠালো, তাহলে চিঠি পাঠালো, এখন তুমি ক্রিয়াকে প্রশ্ন করো কি পাঠালো? উত্তর হচ্ছে চিঠি। বুঝছো? এখন তো সকর্মক মানে হচ্ছে যেখানে একটা কর্ম থাকবে। কয়টা কর্ম? একটা। অকর্মক মানে হচ্ছে যেখানে শূন্য, কোনো কর্ম নাই। এবার দ্বিকর্মক মানে তোমরা বুঝতেছো যেখানে দুইটা কর্ম থাকে। যেখানে কি থাকে? দুইটা কর্ম। বুঝছো?
যেখানে দুইটা কর্ম থাকে। এবার আসো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন আমি বললাম যে আমি ভাত খাই, একটু ভালো করে খেয়াল করো, আমি ভাত খাই। এখন তুমি একটু দেখো তো, আমি ভাত খাই, এখন তুমি প্রশ্ন করো কি খাই, উত্তর হচ্ছে কি, হয় কি দিয়ে নাহলে কাকে দিয়ে। এখন আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, একটা কর্ম। আমি কাকে খাই, মানে কাকে খাই এটা তো হয় না, মানুষ তো কেউ তো কাউকে খাইতে পারে না, যদি আমরা বলি হ্যাঁ, বাট কেউ কাউকে আসলে খাইতে পারে না। তো আমি কি খাই, ভাত খাই, একটা কর্ম। আমি কাকে খাই, উত্তর নাই। তাহলে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পাইছি, তার মানে এটা হচ্ছে সকর্মক। তাহলে এই খাইটা এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এটা কি ক্রিয়া, সকর্মক ক্রিয়া। আচ্ছা এইবার আমি বললাম যে আমি হ্যাঁ পড়লাম, আমি পড়লাম। এখন তুমি প্রশ্ন করো কি পড়লাম, উত্তর আছে নাই। কাকে পড়লাম তা উত্তর নাই। তাহলে এখানে কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। তার মানে এই যে পড়লাম এটা হচ্ছে অকর্মক। এবার যদি দুইটা কর্ম পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক। যেমন আমি বললাম যে বাবা আমাকে টাকা দিলেন, একটু ভালো করে খেয়াল করো, বাবা আমাকে টাকা দিলেন। এখন তুমি একটু দেখো, বাবা আমাকে টাকা দিলেন, এখন তুমি দিলেন কি একে প্রশ্ন করো, কি দিলেন, টাকা। কাকে দিলেন, আমাকে। দেখো এখানে কর্ম কয়টা, দুইটা। তাহলে এই যে দিলেন যে ক্রিয়াটা আছে এটা হচ্ছে দ্বিকর্মক। তাহলে আমাকে একটু বলো তো, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো দ্রুত বলো তো, এই সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই কনসেপ্টগুলো তোমাদের কাছে পরিষ্কার কিনা? একদম ইজি জিনিস, আমার মনে হয় যে তোমরা জিনিসটা বুঝতে পারতেছো যে সকর্মক, এরপর হচ্ছে অকর্মক, এরপর হচ্ছে দ্বিকর্মক। এই কনসেপ্টটা আমার মনে হয় যে তোমাদের কাছে খুব সুন্দর এবং চমৎকারভাবে ক্লিয়ার। ওকে, এরপর আসো তোমাদেরকে আমি আরেকটা গঠনগত দিক থেকে এখানে অনেক কিছু বলা আছে। যেমন সরল ক্রিয়া, খুবই সিম্পল, যেখানে একটা ক্রিয়া, যেমন সে লিখছে, সে খেলছে, একটা ক্রিয়া, সেটাকে বলা হয় সেটা হচ্ছে সরল ক্রিয়া। মানে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয়, একদম সহজ। 2 নম্বর হচ্ছে প্রযোজক ক্রিয়া। মানে প্রযোজক ক্রিয়া হচ্ছে যখন কর্তা কারো মধ্য দিয়ে কারো প্রযোজনায় কাজ করিয়ে নিবে। যেমন তুমি দেখো, যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এই যে আমার উপর দিয়ে কাজটা পতিত হচ্ছে, মানে যেখানে একজন কারো মধ্য দিয়ে কাজ করিয়ে নেয়, এই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে রাখাল গরুর উপর দিয়ে কাজ চালাচ্ছেন, তার মানে এখানে খাওয়ায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো এরকম আর হতে পারে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা শিশুর উপর দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওকে, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি নাম ক্রিয়া। তো নাম ক্রিয়াটা খুবই সিম্পল, বিশেষ্য, বিশেষণ বা ধর্নার্থক দিয়ে যেগুলো, যে এগুলোর সাথে তুমি যদি আ বা আনো প্রত্যয় যুক্ত করো তাহলে সেগুলো হচ্ছে নাম ক্রিয়া। যেমন তুমি দেখো, যেমন দেখো এই যে ছটপটায়, এই যে দেখো আকাশে বিদ্যুৎ চমকায়, তো দেখো চমক যোগ আয়, চমকায়, চমকায়, এই আয় যুক্ত হয়েছে, চমকায়, ছটপটায়, এইরকম যেগুলো হবে সেগুলো হচ্ছে নাম ক্রিয়া। এরপর আসো আমরা একটু দেখি সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়া হচ্ছে যেগুলো এই যে পাওয়া, খাওয়া, মারা প্রবৃত্তি। হ্যাঁ, মানে মারা বলতে তোমরা যে অর্থে মারা বলো সেই অর্থে না আর কি, মানে সে মারা গেছে এরকম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কি করা, কাটা, হওয়া, এইগুলোর সাথে যখন, মানে এগুলোর সাথে যখন এরকম যখন যুক্ত হবে, যেমন এই যে ঠন ঠন করা, ব্যাট করা, মানে সংযোগ ক্রিয়া, মানে সহজ কথা এটা ডাবল ডাবল হয়। যেমন হচ্ছে যে ভাঙন করা, হ্যাঁ, মরছে ধরা, ক্যাচ করা, দেখো এগুলো ডাবল ডাবল। হ্যাঁ, তো যেগুলো এরকম ডাবল ডাবল হয় সেগুলো হচ্ছে সংযোগ ক্রিয়া। ওকে, 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে যৌগিক ক্রিয়া, যেখানে প্রথমটা অসমাপিকা ক্রিয়া থাকে। যেমন তুমি খেয়াল করো তো, মরে এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, যাওয়া এটা কিন্তু মরে কিন্তু অসমাপিকা ক্রিয়া। মানে এটার কনসেপ্ট হচ্ছে এরকম, প্রথমটা অসমাপিকা ক্রিয়া হবে এবং পরেরটা সমাপিকা ক্রিয়া হবে। যেমন দেখো বুঝে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, নেওয়া এটা সমাপিকা ক্রিয়া, একসাথে যৌগিক ক্রিয়া। বেঁধে এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, অসমাপিকা। দেওয়া এটা সমাপিকা, তার মানে যৌগিক ক্রিয়া। সরে এটা কিন্তু অসমাপিকা, আর দাঁড়ানো এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, তার মানে যৌগিক ক্রিয়া। পেয়ে অসমাপিকা, বসা সমাপিকা ক্রিয়া, শেষ। তো আমার মনে হয় যে এই ক্রিয়ার যে কনসেপ্ট এটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো এইবার আসো তোমাদেরকে এতগুলো প্রশ্ন আর সলভ না করাই, এখন আসো তো দেখি আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি। এই প্রশ্নটা সলভ করলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটা একটু সলভ করো। ধন্যার্থক কি? ধন্যার্থক হচ্ছে কোনো জিনিসের আওয়াজকে সাধারণত বোঝায়, যেমন ছটপট, ঘনঘন, ঘসঘস, টিপটাপ, তারপর হচ্ছে কি ঝনঝন, ভনভন, সনসন, হনহন, টাপুর টুপুর, হ্যাঁ, ম্যা ম্যা, ভ্যা ভ্যা, মানে কোনো জিনিসের সাউন্ডগুলোকে ধন্যার্থক বলা হয় আর কি, সহজ করে বললে।
ব্যাপারটা কি বুঝছো? আমাকে একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, মরিচা ধরা। ওকে, সো এখানে বলা হচ্ছে নিচের কোন বাক্যগুলোতে, দেখো নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ, একটু ভালো করে খেয়াল করো। তো বলা হচ্ছে নিচের বাক্যগুলোতে একটু একটু দেখো, নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ। অকর্মক মানে হচ্ছে যেখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা না। আবার বলছি, যেখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি পাবা না, উত্তর পাবা না। যেমন দেখো, সে বই পড়ছে, কি পড়ছে, বই পড়ছে, এটা উত্তর, মানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছো, তার মানে এখানে কর্ম আছে। তিনি আমাকে বই দিলেন, কি দিলেন, বই দিলেন, এখানেও কর্ম আছে। লতা ঘুমায়, লতা কি ঘুমায়, কাকে ঘুমায়, উত্তর আছে নাই, এটা উত্তর হইতে পারে। সে গল্প লিখছে, কি লিখছে, গল্প লিখছে, তার মানে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এখানে সঠিক উত্তর কি, খ। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় যে জিনিসটা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা একটু 9 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়া কি, প্রথম যেটা হবে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং পরে যেটা হবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়ার সাথে যখন একটা সমাপিকা ক্রিয়া যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তো এইটার উত্তর করো দেখি পারো কিনা। নিচের কোনটি যৌগিক ক্রিয়া, আমি আবার বলছি, প্রথমটা হবে অসমাপিকা ক্রিয়া এবং পরেরটা হবে সমাপিকা ক্রিয়া। প্রথমটা কি হবে বলতো, প্রথমটা হবে অসমাপিকা ক্রিয়া এবং পরেরটা কি হবে, পরেরটা হবে আমাদের সমাপিকা ক্রিয়া। তো এইখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলতো। তো দেখো, এগিয়ে এটা কিন্তু অসমাপিকা, চলা এটা সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, উদয় এটা কিন্তু কোনো ক্রিয়া না, ডিগবাজি এটাও কোনো ক্রিয়া না, বৃদ্ধি এটাও কোনো ক্রিয়া না। তার মানে এখানে সঠিক উত্তর হবে কি বলতো, সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর কি হবে, ক। ওকে, সো আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সো আজকে যদি অনেকগুলো টপিক পড়ানোর কথা ছিল, বাট টপিকগুলো আমি একটু ডিটেলস পড়ানোর কারণে মানে টাইম মোটামুটি ভালোই টাইম লেগে যায়। তো চেষ্টা করব তোমাদের পরের ক্লাসে আমরা এখানে যেহেতু আরো অনেকগুলো টপিক, যদি আরো 2-1টা টপিক হতো তাহলে আমরা বুঝাই দিতাম। আমরা আজকে ক্রিয়া পর্যন্ত পড়লাম, পরের ক্লাসে আমরা ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ পড়বো। তো আমাকে একটু জানিয়ে দাও তো আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং অবশ্যই পরের ক্লাসটা দেখবা, কারণ পরের ক্লাসটা না দেখলে এই ক্লাসটা কিন্তু দেখে কোনো লাভ নাই। পরের ক্লাসটা দেখলে পরেই তোমার একটা পুরো অধ্যায় কিন্তু শেষ হবে, পুরো একটা অধ্যায় শেষ হবে, আদারওয়াইজ কিন্তু শেষ হবে না। তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আমাকে একটু জানিয়ে দাও তো আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এবং পরবর্তী ক্লাসে যার সাথে যত শয়তান আছে সবগুলো শয়তান বেঁধে রেখে তারপর ক্লাসে আসার জন্য চেষ্টা করবা। আমি আসলে ভালো ছেলে দেখে আজকে কিন্তু অনেককে ব্লক করার কথা ছিল, কিন্তু আমি আসলে নিতান্তই ভালো ছেলে, এই জন্য আমি কিন্তু কাউকে ব্লক করি নাই, বুঝছো। বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। ওকে, ওকে। তো আজকে যতটুকু পড়াইছি বেশি পড়তে হবে না, আজকে অ্যাটলিস্ট যতটুকু পড়াইছি অতটুকু পর্যন্ত তুমি পড়ে শেষ করো। আজকে যতটুকু পড়াইছি অতটুকু পর্যন্ত পড়ে শেষ করো, আর বেশি পড়া লাগবে না, যতটুকু পর্যন্ত পড়াইছি ততটুকু পর্যন্ত পড়ে শেষ করো। ওকে, আচ্ছা, বাংলা সেকেন্ড বই কি গাইড কি পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।